ভাইয়া, কন্ডোম এনেছেন কেন? আজকে রাতে শারীরিক মেলামেশা না করলে হয় না? আমার এসব ভীষণ ভয় লাগে। মানিব্যাগ থেকে কন্ডোমের প্যাকেট বের করে টেবিলের ওপর রাখার সময় নববধূর মুখে এমন কথা শুনে হেসে ফেলল অভি। কেমন বাচ্চাদের মতো কথাবার্তা। অভি ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কি বলছো এসব দৃষ্টি? আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এসব বৈধ। তবুও আমি ওসব কাজ করতে পারবো না। আচ্ছা, এসব করতে হবে না। তাহলে ওই যে মানিব্যাগ থেকে ওই প্যাকেটগুলো বের করে রাখলেন, ওগুলো কেন? ওগুলো দিয়ে কি হয়? ভাবি কিন্তু আমাকে বলেছে। তোমাকে যেমন ভাবি এটা সম্পর্কে বলেছে, আমাকেও তেমন বন্ধুর এটা ফাজলামো করে দিয়েছে। লাল শাড়িতে দৃষ্টির লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে। এ যেন স্বর্গের অপ্সরী বসে আছে অভির সামনে। দৃষ্টির বয়স বেশি হলে 16 কি 17 হবে। অভির আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে দৃষ্টি। গত বছর দৃষ্টির মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাবার পরে অভির আব্বু আম্মু দৃষ্টিকে অভিদের এখানে নিয়ে আসে এবং আব্বু আম্মুর ইচ্ছে দৃষ্টিকে অভির দুধ খাওয়ানোর মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী দীর্ঘ দাম্পত্য জীবনের কামনা করা হয় এবং বাসরাতে এই শুভকামনার প্রতীকী হয়ে ওঠে দুধ। হ্যাঁ, এবার বুঝলাম। আরও কারণ থাকতে পারে, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? লজ্জাবতী বউ তো তুমি, তাই। তাতে কি? শুনে কিনা আবার লজ্জাবতীর মতো লাগে। কুকরিকে খাটের তলায় ঢুকে বসে থাকো, তাই। তাইলে থাক, বলতে হবে না আপনার। শোবার কথা ভেবে অভি উঠে গিয়ে রুমের লাইট অফ করতেই দৃষ্টি চেঁচিয়ে উঠে বলল, এই লাইট বন্ধ করলেন কেন? আমি কিন্তু চেঁচামেচি করে সবাইকে ডাকবো বলে দিচ্ছি। এমন বিয়ে করার চেয়ে চিরকুমারী থাকা ভালো। লাইট অন করে খাটের ওপর এসে শুয়ে পড়ল অভি। দৃষ্টিও গুটিসুটি মেরে অভির থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে শুয়ে আছে চুপচাপ। হঠাৎ অভির মনে একটা দুষ্টু বুদ্ধি জাগল। ধীরে ধীরে দৃষ্টির পাশে গিয়ে দৃষ্টিকে জড়িয়ে ধরে দৃষ্টির গালে একটা চুমু খেতেই স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে টেবিলের কাছে গিয়ে ট্রে থেকে আপেল কাটার ছুরি হাতে নিয়ে দৃষ্টি বলল, আপনাকে নিষেধ করার পরেও আপনি আবার আমাকে স্পর্শ করলেন কেন? দৃষ্টির এমনিতেই বয়স কম, খচং করে পেটে ছুরি ঢুকিয়ে দিলেই অভির ভবলীলা সাঙ্গ। বাসর রাতে বইয়ের হাতে প্রাণ গেলে কেলেঙ্কারি ঘটে যাবে। ইতিহাসের পাতায় সর্বপ্রথম মনে হয় অভির নাম লেখা হবে, যার কিনা বাসর ঘরে বইয়ের হাতে প্রাণ নাশ হয়েছে। এইসব ভেবে অভি প্রায় কোমায়িত। কি কথা বলছেন না কেন? এ মানে জীবনের প্রথম বিয়ে তো, বউকে আদর করার লোভ সামলাতে পারিনি, তাই আর কি। আগে পিছে এক্সপিরিয়েন্স থাকলেও হয়তো আমার অবুঝ মনটা এত উত্তেজিত হতো না। জীবনের প্রথম বিয়ে মানে? আরো বিয়ে শাদী করার ইচ্ছে আছে নাকি? কোলবালিশ জড়িয়ে ধরে কোলবালিশে একটা চুমু খেয়ে অভি বলল, বিয়ে কি মানুষ বইয়ের হাতে চাকু দেখে ভয়ে রাত কাটানোর জন্য করে নাকি? বউকে আদর্শ ভালোবাসার জন্য করে। তুমি যখন আদর করতে দিচ্ছ না, তখন আরেকটা বিয়ে করার উপায় কি? ছি, দাঁড়ান, আপনার দ্বিতীয় বিয়ে করার মজা দেখাচ্ছি। বলেই চাকুটা অভির দিকে ছুঁড়ে মারল দৃষ্টি। অভি বালিশ দিয়ে চাকু ফেরালো। চাকু বালিশে ঢুকতেই বালিশ কেটে তুলো বের হলো। দৃষ্টি এগিয়ে আসতেই অভি লাফিয়ে পড়ে খাটের নিচে। দৃষ্টি খাটের নিচে, আবার অভি খাটের উপর। জামাই বউ তো নয়, যেন টম অ্যান্ড জেরি। দুজনের এই কর্মকাণ্ডে ধূপধাপ শব্দ হচ্ছে। দাদি রুমের সামনে দাঁড়িয়ে সেসব শুনে দরজার বাইরে থেকে দরজায় টোকা দিয়ে বলল, ওরে, যা করার একটু ধীরে সুস্থে কর। আজকের রাত শেষ রাত না, এখন থেকে সব রাত তোদের। এ যুগের পোলামাইয়ার মাঝে ধৈর্য সহ্য বলে কিছুই নাই দেখছি। আহারে দাদি, ওদিকে তোমার নাচ ছেলের ভবলীলা সাঙ্গ হচ্ছে আর তুমি মাস্তি করছো। যাই হোক, কথা শেষে দাদি চলে গেল। দুজনেই চুপচাপ। দৃষ্টি বলল, দাদি কি সব বলে গেল এগুলো? ওইসব ওইসব মানে? আরে বাসরাতে যেমন কর্মকাণ্ড ঘটে আর কি। কি সব কর্মকাণ্ড? ওসব মুখে বলে বোঝানো যায় না, প্র্যাকটিক্যালি ধারণা দিতে হয়। দিব? আচ্ছা। অভি দৃষ্টিকে চোখ বন্ধ করতে বলল। দৃষ্টি চোখ বন্ধ করল। অভি দৃষ্টির মুখোমুখি দাঁড়িয়ে দৃষ্টির ঠোঁটে লম্বা একটা কিস করল। দৃষ্টি ভীষণ অবাক। এটা কি হলো? এমন যেন এক উত্তেজনায় দৃষ্টির সমস্ত শরীর থরথর করে কাঁপছে। জীবনে প্রথম অভিজ্ঞতার অনুভূতি।
দৃষ্টির শরীর যেন নিয়ন্ত্রণের বাইরে, এখনও থরথর করে কাঁপছে, কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না নিজেকে। ধীরে ধীরে খাটে বসে কাঁপা কাঁপা গলায় দৃষ্টি বলল, এটা কিন্তু ঠিক হলো না। অভি মুচকি হেসে দৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসে, দুহাত দিয়ে দৃষ্টির দুহাত ধরে চোখে চোখ রেখে বলল, দৃষ্টি, প্রতিটি ছেলের স্বপ্ন তার জীবনে এমন একটা সময় আসবে, একটি মানুষ তার একান্ত আপনজন। না, একবার সামনে আয় সাহস থাকলে। আমি সামনে আসলে হিসু করে প্যান্ট ভেজাবি, পরে এই মেয়ের সামনে একটা কেলেঙ্কারি ঘটে যাবে। তার চেয়ে মেয়েটিকে ছেড়ে চলে যা এখান থেকে। তুই কে জানি না, এত যদি সাহস থাকে তবে সামনে আয়, আমার হাত থেকে এই মেয়ের ইজ্জত রক্ষা করে দেখা। কথা শেষে শুভ দৃষ্টিকে জোর করে শুইয়ে ফেলে। দৃষ্টির বুকের ওপর ঝুঁকে পড়তেই শুভ ছিটকে গিয়ে দেওয়ালে আছড়ে পড়ে ফ্লোরে পড়ল ধপাস করে। মনে হলো কেউ শুভর পা ধরে ছুঁড়ে মেরেছে। ভীষণ ভড়কে গেল শুভ। দৃষ্টিও অবাক, এসব কি হচ্ছে? সেই কণ্ঠস্বর আবার বলল, মেয়েদের শরীর ভালোবেসে পেতে হয়, জোর জবরদস্তি নয়। তোদের কাছে তুচ্ছ মনে হলেও একটা মেয়ের কাছে শ্রেষ্ঠ সম্পদ, এবং সেটা একজনের, মেয়েটির প্রিয়জনের। ভালোবেসে ভরসা করে মেয়েটি যাকে সঁপে দেবে শুধুমাত্র তার। কিন্তু আপনি কি? আমি মজনু। কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না কেন মজনু স্যার? অদৃশ্য হবার পোশাক পরে আছেন নাকি? ওরে বল, সব মজনু কি আর ইতিহাসের পাতায় টাইপিংয়ে আটকে থাকে? কিছু মজনু ভূত হয়ে বাগ বাগিচায় ঘুরে বেড়ায়। এই মেয়ের জন্য আমার জীবন বরবাদ মজনু ভাই, আমি প্রতিশোধ নিতে চাই। একটা মেয়ের ইজ্জত নষ্ট করে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ প্রতিশোধ নিতে পারে না। তুই তো অসুস্থ। অসহায় একটা মেয়েকে দেখে ভূতের মনেও মায়া জাগে, আর তুই তো মানুষ। আসলে তোরা মানুষরা এখন হায়নার চেয়ে হিংস্র, মনুষ্যত্বহীন পশু। তুই যে দুধে ধোয়া তুলসী পাতা, তার কি প্রমাণ? মজনু ভাই, আপনার নাম শুনেই বোঝা যায় ভূত হলেও আপনি ভালো টাইপের ভূত। আপনি এখান থেকে আজকে চলে যান, আমাকে আমার কাজ করতে দেন। এখান থেকে চলে যাব মানে? মানুষের যন্ত্রণায় লোকালয় ছেড়ে এখানে আসলাম নির্জনে। এখানে এসেও সে পঞ্চায়েত মানুষ এসে হাজির। দিব্যি ঘুমাচ্ছিলাম, তো ধস্তাধস্তের কারণে ঘুম ভেঙে দেখি এমন কাজ করতে চলেছে যেটা আমার ময়নার অপছন্দ ছিল। ভাই, মজনুদের তো থাকে লায়লা, আপনার বেলায় কেন ময়না? সব মজনুর যে লাইলা থাকবে এমন কোনো চুক্তি ইতিহাসের কোথাও নেই। বেঁচে থাকতে হাবিজাবি ভিডিও দেখতাম মাঝে মধ্যে। ময়নার সেটা অপছন্দ ছিল, খুব খুব করে বারণ করতো ওসব যাতে না দেখি। সেই কুকর্ম তুই আমার সামনে লাইভ করতে চাইছিস, অসভ্য। আর একবার পারলে দৃষ্টিকে স্পর্শ করে দেখ। তোর বিচি বের করে যদি মার্বেল না খেলি তবে আমিও ভূত মজনু না, হারামজাদা বিটকেল। এদিকে অভি এসে দৃষ্টিকে খুঁজে খুঁজে হয়রান। অবশেষে বাড়ির পিছনে এসে এই রুমে দৃষ্টিকে শুভর সাথে একই রুমে দেখে থমকে গেল অভি। তাহলে কি এই ছেলের সাথে দৃষ্টির কোনো অবৈধ সম্পর্ক আছে? দৃষ্টির বুকে ওড়না নেই এবং নাজেহাল অবস্থা। অন্য এক যুবকের সাথে একই রুমে এই অবস্থায় একটা মেয়েকে দেখলে যে কেউ বাজে কিছু ভেবে বসবে। অভির বেলায়ও তাই ঘটল। আসলে এরকম দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না অভি। দৃষ্টিকে অন্য এক যুবকের সাথে একই রুমে দেখে অভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত বিশ্বাস আর ভালোবাসার পরেও দৃষ্টি এমনটা করতে পারল? দৃষ্টি উঠে এসে অভিকে বলল, আপনি ভুল বুঝবেন না আমাকে। আগে নির্বাক দৃষ্টির চোখে জল টলমল। দৃষ্টি, কোনো কিছু পাওয়ার জন্য জোরাজুরি আমার ভীষণ অপছন্দ। জোর করে যা পাওয়া হয় তাতে মানসিক প্রশান্তি থাকে না। আমি ভালোবেসে তোমায় চেয়েছি, তুমি ভালোবেসে অন্য কাউকে চাইছো, এটা দোষে কিছু